কোনো সমস্যা নেই, আমরা আছি। ঠিক আছে, আমরা শুরু করি। এখন বোধহয় আমাকে এখনো বোধহয় করেনি। ভিডিওটা চলে গেল। ভিডিওটা চলে গেল। জি স্যার, দেখতে পাচ্ছি। ফাইন, থ্যাংক ইউ। এইটাই আমি বলছিলাম। দশ জন আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করি। জি স্যার। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যা বলতে চাই এটা সম্পূর্ণই আমার নিজস্ব কি বলা যায় যে আমার কিছু চিন্তা ভাবনা, যে আমি পড়তে গিয়ে আমি নিজে ফিল করেছি একটা সময় ছাত্র হিসেবে। আমরা তো ধরেন অ্যানাটমি বই হাতে নিয়েছিলাম 1992-তে, 92 সালে প্রথম। তো সেই সময় থেকে অ্যানাটমির বই নিয়ে ঘাটাঘাটি নাড়াচাড়া করে যা বুঝেছি, আমি কোনো আলাদা কিছু না, জাস্ট আমার নিজস্ব কিছু টিপস যেগুলো আমি ফলো করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি কারো কোনো কাজে লাগে। প্রথম কথা হচ্ছে যে এফেক্টিভলি পড়ার মধ্যে তো একটি ব্যাপার আছে, যে পড়া তো যাচ্ছেই, তো এফেক্টিভলি পড়ার সুবিধাটা কি? এফেক্টিভলি পড়ার সুবিধাটা হচ্ছে আমি এটাকে বুঝে পড়বো এবং জীবনের যেখানে দরকার সেখানে কাজে লাগাতে পারবো। এইটা হচ্ছে ইফেক্টিভলি পড়ার একটা ডেফিনেশন। এবং এটা বলা হয়, if you claim to be an expert in something, at least you must be able to recognize and reproduce at least 50% of that event instant at any occasion. যে 50% আমার মনে থাকতেই হবে, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাবো, রিলেট করতে পারছি না, তাহলে আপনার an expert in any situation, আমি সেটা পারতে হবে আমাকে। তো এই হচ্ছে কি এক্সপার্টের ডেফিনিশন। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা অ্যানাটমিতে এক্সপার্ট হতে হবে, কারণ আমাদেরকে পড়াচ্ছি যারা তারা তো বটে, যারা শিখছি তারাও কিন্তু আসলে অ্যানাটমি শেখার জন্য শিখছি না, সার্জন হবো, ডাক্তার হবো, অনেক ক্লিনিশিয়ান হবো সেই জন্য। আর এই ছবিটা দেখেন, অ্যানাটমিটা আসলে নিজেকেই নিজে দেখা, নিজেকেই নিজে চেনা। তো সুতরাং একটু ভালো করে দেখলে চিনলে তো খারাপ হয় না ব্যাপারটা। তো এই ছবিটা এবং এই ভদ্রলোক এবং এনার এই কথাটা আমার অসম্ভব পছন্দ, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে একটা জিনিসকে সহজ করে বুঝতে চাইতে পারি আমি, এবং সেটাই উচিত। বাট সেটাকে আর সহজ করলে আর ওর মধ্যে কিছু থাকে না, যেটা কিনা ঘটে আমাদের দেশে। সবকিছুকে আমরা অতিরিক্ত সহজ বানাতে চাই। আসলে তো অ্যানাটমি অত সহজ কিছু না, বা কোনো সায়েন্সই এত সহজ কিছু না। ওর মধ্যে কিছু বেঞ্চমার্ক আছে, নিচে নামলে ওটার সায়েন্স থাকে না। তো এটা খুবই বিখ্যাত একটা মডেল, গিগো মডেল বলা হয় এটাকে, বলা হয় গার্বেজ ইন গার্বেজ আউট মডেল। এটা প্রথমে 1952-তে কয়েন হয়েছিল, এসেছিল মার্কেটে জাস্ট টু কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য। পরে দেখা গেছে না, এটা জীবনের সব লাইফ সায়েন্সেই অ্যাপ্লিকেবল। এখানে একটু দেখেন, হিয়ারসে, মিস ইনফরমেশন, রং অ্যাজাম্পশন, এগুলো সব আমরা ইন করছি, গার্বেজ ইন করছি, আমাদের ইনপুট দিচ্ছি। সো আমাদের আউটপুটটা বের হয়ে আসবে মিসলিডিং রিপোর্টস। তো এটাকে স্টুডেন্টদের পারপাসে আমরা বলি, আমরা ইনপুট দেই চটি বই এবং চটি বই এবং চটি বই। আমাদের ইনপুট হয় এটা, আউটপুট হয় একটা চ্যাটচ্যাটে রেজাল্ট, যেটা দিয়ে হয়তো আমরা ওই মুহূর্তে কাজ চলে যায়, কিন্তু জীবনের কোথাও গিয়ে খুব একটা ভালো কিছু আমরা করতে পারি না। সেই জন্য আমার কথা হচ্ছে যে একটু আমরা বের হয়ে আসার চেষ্টা করি। Don't let your brain become a trash can. এই যে আমরা একটা ট্র্যাশ ক্যানে পরিণত হচ্ছি, আমি, আপনি, আমরা সবাই এই জিনিসের পাল্লায় পরে ট্র্যাশ ক্যানে পরিণত হচ্ছি। ফাইনালি, ডোন্ট লেট ইউর চটিবো বিকাম ইউর ব্রেইন স্যান্ডার। ব্রেইনটাকে ঘষে একদম ভোঁতা বানিয়ে দেয়। দেখেন একটা গল্প, আমি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের এই নিষ্ফলা মাঠের কৃষক, এই বইটাও আমার অসম্ভব প্রিয়।
আমি মনে করি প্রত্যেকটা শিক্ষিত মানুষের এই বইটা পড়া উচিত, বা অ্যাটলিস্ট পড়া থাকলে ভালো লাগবে। সেখানে প্রফেসর ডক্টর মুনির চৌধুরী সম্পর্কে, যিনি যে কবর এটা লিখেছিলেন, প্রচন্ড নাম করেছিলেন, যার প্রচন্ড সুনাম হয়েছিল। সেই ওনার ওনার এটা নিয়ে একটু কথা উঠেছিল যে ওনার ব্যাপারটা, তো আব্দুল্লাহ সাইদ স্যারের সাথে যেহেতু তার ছাত্র ছিলেন আব্দুল্লাহ সাইদ স্যার, উনি তো অসম্ভব বিখ্যাত টিচার ছিলেন, যার কথা সারা দেশে প্রচলিত ছিল। তার ব্যাপারেই যে উনি ছিলেন বামপন্থী, কিন্তু একটা সময় জীবনের মোহের কাছে পরাজয়, যেটাকে বলা হচ্ছিল, উনি আমেরিকা থেকে সারা জীবন যে আমেরিকার সমালোচনা করেছেন, সেখানে গিয়ে উনি একটা কোর্স করে এসেছিলেন লম্বা, এবং এরপর থেকে যেটা হয়েছিল, মানে প্রগতিশীলরা তাকে আর নিত না। তো এটা তাকে খুব কষ্ট দিত, ব্যাপারটা তাকে ভেতরে ভেতরে কাটার মতো বিদ্ধ। একদিন খিদের সাথে আমাকে এমনি কিছু কথা বলেছিলেন, কথাগুলো সারমর্ম অনেকটা এইরকম: বুদ্ধিতে, চৈতন্যে, জানাশোনায় তো তিনি ওদেরই মতো প্রগতিশীল, তাহলে কিভাবে তিনি পিছিয়ে পড়া? আমি একটা উপমার আশ্রয় নিয়ে তাকে একটা উত্তর দিতে চেষ্টা করেছিলাম। বলেছিলাম, বাজারের সবচেয়ে দামি একটা ব্লেডের কথাই ধরুন স্যার, যেমন ঝকঝকে তেমনই ধারালো, রেশমের মতো মোলায়েম সে ভয়তে। এবার ধরুন সেই ব্লেডটা হাতে নিয়ে কেউ তার ধারালো দিক দুটোকে মেঝের উপর আলগোছে একটু ঘষে দিল, কি হবে তখন? যেমন ব্লেড দেখতে তেমনই থেকে যাবে, চেহারায়, অবয়বের, ছাদে, সৌন্দর্যে এতটুকু পার্থক্য হবে না। ওজন যদি বা কমেও এতই সামান্য যে সবচেয়ে শক্তিশালী যন্ত্রের সাহায্যে তা ছাড়া তা শনাক্ত করা কঠিন। সবই অবিকল আর হুবহু থাকবে, কিন্তু ক্ষতি হয়ে যাবে একটা জায়গায়, ও দিয়ে আর শেপ করা যাবে না। মানসিক চৈতন্যের জায়গাটা এমনই, সামান্য পা হরকালে লক্ষ মাইল দূর দিয়ে হারিয়ে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। স্যার দীর্ঘশ্বাস ছেলে বলেছিলেন, হয়তো তাই, হয়তো কিছুটা তাই। আমারও একই কথা। আমরা পড়াশোনা করতে গিয়ে একটু ঘষা খেয়ে আমরা এত মানে যোজন যোজন দূরে সরে যাই পড়াশোনার জগৎ থেকে, যে এটা আসলে আমরা ফিলও করি না। যখন আমরা বাইরের জগতে মিশি, বিদেশিদের সাথে কাজ করি, তখনই আমরা বুঝি যে আমরা কতটা পিছিয়ে, কতটা সরে গেছি। যেমন এই যে আমি যেটাকে বলি চটি বই, এটা সবাই আমরা জানি কাকে চটি বই বলে। চটি বই হচ্ছে চিকন চিকন পাতলা পাতলা বই, এখান থেকেই নামটা এসেছিল চটি বই, যেগুলো অল্প টাকায় কেনা যায়, অল্প সময়ে পড়া যায়, অল্প সময়ের বিনোদন দেয়, অল্প সময় সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এটাকেই চটি বই বলা হতো। চটি বই নামটাই এসেছিল সেই জন্য। তো সেটা কিরকম, যেমন আমাদের দেশের অমুকের হিস্টোলজি, তমুকের হিস্টোলজি, অস্ট্রিওলজি, এরকম, বা বিদেশিদের আছে একটা নাম আর লিখলাম না, ওনার অস্ট্রিওলজি, এইরকম বইগুলো যেগুলো আমরা পড়তে পারি, কিন্তু অল্প সময় পড়া যায়, সবই ঠিক আছে। কিন্তু টেক্সট বই কি? অবশ্যই দেশি আছে, তার মধ্যে বিদেশি আছে, বিদেশির মধ্যে আবার ইউরোপ আমেরিকার আছে এবং ইন্ডিয়ার আছে। এটা হলো আমরা যা পড়ি সাধারণত। এখন কখন পড়বো, কতবার পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো, এই কথাটা আমি কেন কতবার পড়বো কথাটাকে আমি জোর দিচ্ছি, একটু পরেই বলবো একটা গল্প, তাহলেই বোঝা যাবে যে কেন কতবার পড়া দরকার। চটি বই আমি মনে করি 1 বা 2 বার পড়া যেতেই পারে, পড়া যায়। কেন পড়বো, সংক্ষেপে ধারণা নিতে পড়বো, এবং হয় পড়ার শুরুতে অথবা পরীক্ষার আগে একবার পড়ার জন্য, দুইটা আসলে। মাঝামাঝিতে পড়ে আসলে খুব একটা লাভ হয় না আমার মতে। পড়ার শুরুতে পড়া যেতেই পারে একটা দ্রুত ধারণা নেওয়ার জন্য। টেক্সট বই বারবার পড়তে হবে, বিস্তারিত পুস্তক যখনই পড়া হোক একটু আয়েশ করে, একটু আরাম করে, একটু মানে রিল্যাক্সড হইতে পড়লে টেক্সট বই এর মজা। কিন্তু টেক্সট বই যদি আমরা ওই সময় না নিয়ে খালি গড়গড় করে পড়ি, তাহলেও কিন্তু টেক্সট বইয়ের সেই আনন্দটা পাওয়া যায় না। তাহলে এখন সময়টা কোথায়? সময় তো আছেই আমাদের হাতে, সময় কিন্তু আমাদের হাতে আছে, কিন্তু আমরা সময়টাকে সেইভাবে ব্যবহার করি না বলেই সময়টা কাজে লাগাতে পারি না। দেখা যায় যে আমরা খুব চমৎকার ভাবে আমরা ফেসবুকে এটাতে সেটাতে সময় দিচ্ছি, কিন্তু আসল যে কাজ আমার সেটা আমরা করছি না। ফেসবুককেও তো সুন্দরভাবে কাজে লাগা যায়, ইন্টারনেটকেও তো সুন্দরভাবে কাজে লাগা যায়, সেটা আমি পরে বলছি। তাহলে দেখা যাক, আমি মনে প্রাণে বিশ্বাস করি চটি বই 1-2 বার পড়া খারাপ কিছু না, ওটাই খারাপ কিছু না। শুধু চটি বই পেলে যে আমাদের বিরেনটা আছে না, বিরেন, এই বিরেনটা কিন্তু পোতা হয়ে যায়, এই বিরেনের আর কিচ্ছু থাকে না তখন। আর কি হয়, টেক্সট বই না পড়া মানে হচ্ছে আত্মহত্যা, এবং এমনই আত্মহত্যা যে আমরা আত্মহত্যা করেও টের পাই না যে আমার আত্মহত্যা হয়ে গেছে। ওই যে বলে না, মানুষ মরে যায় 20 বছরে, তার লাশটা কবরে দেওয়া হয় 70 বছর বয়সে। তার মানে কি, তার সম্ভাবনাকে সে 20 বছর বয়সেই শেষ করে দিচ্ছে, তারপর সে একটা জীবন যাপন করে আর কি। ঠিক সেরকম আমরা
মেডিকেল স্টুডেন্ট হিসেবে, মেডিকেল প্রফেশনাল হিসেবে আমাদের মৃত্যু কিন্তু আমরা ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাদের মৃত্যু হয়েছে, আত্মহত্যা আমরা করে ফেলি, আমরা টেরও পাই না যে আমরা কোথায় আমাদের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছি। কিন্তু এটা না জেনেই আমরা জীবনটাকে পার করে দিই যে কতটুকু আমার সম্ভাবনা ছিল, আমি কি করছি। দেখা যাক, আমরা একটু আসি কেন এই কথাগুলো আমি বলছি, একটু পড়ার কাজে। এই যে আমরা আমাদের ছাত্র অনেকে আছেন, আমার কলিগ বা তাদের জন্য দেখেন, কিন্তু আমি ছাত্রদেরকে অ্যাড্রেস করেছি কারণ আমি ছাত্রদেরকেই বেশি করে বলতে চাচ্ছি যে ওরা বলে খুব খেয়াল করে, ওদের একটা ভাষা আছে এবং খুব স্টাইল করে উচ্চারণ করে, খুব খেয়াল করে ওরা বলে কথাটা, মানে সাবধান। আমি ওই অর্থে না, কিন্তু কনসিয়াসলি we must be conscious whenever we study. That might be a text, that might be a figure, but we must be consciously doing that. Without consciousness, actually, we can't take it in our heart, right? So ধরুন এই যে একটা বই দেখেন, এটা হচ্ছে আমি ইন্দ্রবীর সিং থেকে নিয়েছি এই ছবিটা, এবং ইন্দ্রবীর সিং একটা আমার খুব প্রিয় বই। India, among all Indian books, Inder Singh is my favorite one. কেন? এই বইটাতে দেখেন এই যে বলা আছে, নোট দ্য ভেরিয়াস মাসলস শোন, ফাইনালি নোট দ্য পজিশন অফ দ্য ডাক্তারস ডিফারেন্স। এই বইটাতে প্রতিটা ছবিকে ডিসক্রাইব করা হয় এবং আপনি দেখবেন পড়ে পড়ে এত ভালো লাগবে যে কোন জিনিসটা দেখতে হবে, কোন জিনিসটা কার রিলেশনে আছে সেটা এখানে উনি বলে দিচ্ছেন বইটাতে, এবং বলবেন যে এখন এইটা দেখো, তারপর এইটা দেখো, তারপর এইটা দেখো, এইভাবে দেখো দেখো দেখে 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 আগাও। মানে উনি আমাকে হেল্প করছেন টু লার্ন। এইটা কিন্তু খুব কম বইতেই আছে। সুতরাং আমি যখন পড়বো, মিলাবো এবং এই ইনস্ট্রাকশন ফলো করবো, তখন অটোমেটিক্যালি আমার বইয়ের সাথে একটা কানেকশন হবে, যেটা কিন্তু অর্ডিনারি টেক্সট বইও হবে না, আর চটি বইতে হওয়ার কোনো চান্সই নাই, তাই না? একদম নো চান্স ইজ দেয়ার। সুতরাং ভালো বই চুজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি ভালো অস্ত্র না থাকলে ভালো যুদ্ধ করা যাবে না। সুতরাং ভালো বই খুব দরকার, সেই ভালো বইগুলোকে ফলো করাও খুব দরকার। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, ছবির নিচে লেখা দেখো। আমার ছাত্রছাত্রীদেরকে আমি সবসময় বলি, এই সুযোগ পেয়ে আজকেও বলছি, যে দেখা যায় কি ছোট্ট ছবি, তার নিচে একটা ফিগার, তার নিচে দেখেন কতখানি লেখা আছে। এই যে দেখেন, diagram from an ultrastructure of a proximal convoluted tubule cell of kidney invaginating of the basal cell membrane, outline regions filled with elongated mitochondria. This typical disposition is present in iron transporting cells. Interdigitation from neighboring cells interlock with those of these cells. Protein binding being absorbed from the lumen to the bipinocytes is digested by the lysosomes. Sodium ions diffuse passively through the apical membrane of these cells. These ions are then actively transported out of the cell by sodium potassium ATPase located at the basolateral membrane of the cells. Energy from the sodium pump is supplied by the neighboring mitochondria. দেখেন এই কথাগুলো কিন্তু বইয়ের আর কোথাও থাকবে না। এটা কি টেক্সট বই, এটা গাইড বই না, যে ছোট বই না যে বারবার আসবে। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলা আছে। এখানে একটা ক্যারেক্টারিস্টিক অফ এন আয়ন ট্রান্সপোর্টিং সেল, সমস্ত কথা এই ছবির নিচে বলা আছে। নাম্বার 1, এটাতে হিউজ অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ এই যে ঢুকলো, এটাকে ট্রান্সপোর্ট করতে, সোডিয়ামকে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করতে গেলে এনার্জি লাগবে, সেজন্য প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকবে। এবং এটা ফোল্ডিং থাকবে, এই বেসোল্যাটারাল ফোল্ডিং এ থাকবে হচ্ছে গিয়ে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং তাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য তার নেইবারিং এরিয়াতে থাকবে হচ্ছে গিয়ে কি থাকবে মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে। এবং এই যে দেখা যাচ্ছে ছবিতে, এই মাইটোকন্ড্রিয়াটা বাইরে পড়ে গেছে, এইটা ভিতরে, এইটা বাইরে, এইটা ভিতরে। কেন? কারণ একটারটা আরেকটাতে ঢুকে গেছে, ইনফোল্ডিং হয়ে একটার সেলের, এটা কিন্তু বাইরে ঠিকই, এই সেলের জন্য বাইরে, বাট আরেকটা সেলের জন্য সে কিন্তু ভিতরে। এই যে ইন্টারেস্টিং কথাগুলো, এবং এটা যদি আমরা জানা থাকে, তাহলে আমি পিসিটি বলি, ডিসিটি বলি, মানে প্রক্সিমাল কনভলিউটেড ডিস্টাল কনভলিউটেড টিউবুল, অথবা আমি ওই যে ইন্টারক্যালেটেড ডাক্ট অফ দ্য প্যানক্রিয়াস, প্যারোটিড ডাক্ট, যত কিছু আছে যেখানে আয়ন ট্রান্সপোর্ট হচ্ছে, আমি কিন্তু এই প্রপার্টি গুলো সেট করে দিতে পেরেছি। সুতরাং আমরা যদি এই জিনিসটা মিস করি, যে ছবির নিচের ছবিটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক ক্ষেত্রে এইটা মিস করে যাই। 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, যতটা সম্ভব লেটস সি বিগার পিকচার। আমাদের বিগার পিকচারটা আমাদের দেখতে হবে, একসাথে মিলিয়ে পড়ার অভ্যাসটা করতে হবে, এবং মনের চোখে ভাসানো, যেটাকে আমরা বলি বিগার পিকচার দেখুন, ভিজুয়ালাইজ করো। কিরকম দেখেন, আমি ক্লাভিকলে পড়ছি ডেলটয়েড, আবার আমি গিয়ে যখন পড়ছি গিয়ে স্ক্যাপুলা, সেখানেও ডেলটয়েড অ্যাটাচমেন্ট আছে, তখন কিন্তু ক্লাভিকল আমার চোখের থেকে সরে গেল। তারপর যখন আমি আবার হিউমেরাসে পড়ছি, তখন আবার ওই দুইটা সরে গেল। ফলে
কোরিলেট করা জীবনে ইহজীবনে আমাদের পক্ষে সম্ভব হয় না। ডেল্টয়েড আসলে কি রকম, কোথায় থাকে, ওই ডিসেকশনে দেখি, কিন্তু আমরা একসাথে কোরিলেট করতে পারি না। বোনস 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 আলাদা করি। ইভেন আমরা যদি তিনটা বোনস পাশাপাশিও দিয়ে দিই, স্টিল উই ক্যান্ট কোরিলেট। আমরা পারি না, তখনও পারি না। কেন পারি না? কেন আমরা তিনটা বোনকে আলাদা করে দেখে অভ্যস্ত, আলাদা করে পড়ে অভ্যস্ত। যখন এইটার পার্টিকুলার ফিচার করি তখন এটার কথা জানা থাকে না, এটা যখন করি তখন ওটার কথা মনে থাকে না, এই একটা খেলা চলতে থাকে। কিন্তু if we see the bigger picture, যে yes, deltoid is like that. It is originated from the, এখানে যে লেখা আছে, originated lateral 1/3 of the clavicle, then lateral margin of the acromion process of the scapula, and crest of the spinous process. Finally, it is inserted into the V-shaped deltoid tuberosity of the humerus. Now it is clear to us, yes, it looks like a delta. আগের এই তিনটা ছবি দেখে আপনি ডেল্টা কোথায় পেলেন? আমরা কোথায় পাবো ডেল্টা? এখানে কোথাও কোনো ডেল্টা আছে যে ডেল্টয়েড? ডেল্টা কত কথাটা কি আমরা বুঝতে পারবো? পারার কোনো সুযোগ নাই। তাহলে যে ব্যাপারটা সেটা ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন এখানে আরেকটা চমৎকার জিনিস আমরা শিখে ফেলতে পারছি। If a muscle has to act on a joint, it has to have its origin proximal to that joint and insertion distal to that joint. এই প্রিন্সিপালটি আমরা এই ছবিটা থেকেই দেখতে পাচ্ছি। যে দেখেন ক্লাভিকুল, স্ক্যাপুলা, এই সবগুলার অরিজিন মানে থেকে অরিজিনটা যে করেছে সেটা কিন্তু এই যে আমাদের শোল্ডার জয়েন্টের প্রক্সিমালি, and the attachment is distal, insertion is to the distal, যার ফলে it can work. এই যে একটা সিম্পল প্রিন্সিপাল আমরা ছাত্রদেরকে এখান থেকে দেখিয়ে দিতে পারি, এবং প্রত্যেকটা মাসলের ক্ষেত্রে থেকে এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিতে। দেখো এখানে অরিজিন, এখানে ইনসার্শন, and it has caused this joint to act on that joint particularly. এই কথাগুলো আবার এই ছবিটা আরেকটু elaborate, if we elaborate it further, we can show them that it has got three components, at least three components: the anterior compartment, anterior fibers, posterior fibers, and the acromial fibers. And এখান থেকে আমরা এটাও বলে দিতে পারছি ওদেরকে যে এটি ইউনিপিনেট, এটি ইউনিপিনেট, মাল্টিপিনেট, এই মাল্টিপিনেট আর এটি ইউনিপিনেট, এটি ইউনিপিনেট। এই যে জিনিসটা, এই কথাগুলো আমরা তাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারছি। তো it is very much helpful for them to at least visualize and get a bigger picture, right? কিন্তু একটা মজার জিনিস দেখেন, এই যে আমরা সারাক্ষণ পড়ি যে এক্সিলারি, একটু কাইন্ডলি মিউট করলে হয়, খেয়াল করে একটু মিউট করলে হয়, যারা মিউট আছেন তারা একটু মিউট করলে হয়। এখন দেখেন আমরা জি আমরা দেখি যে এই যে দেখেন আমরা সবসময় পড়ি এক্সিলারি আর্টারি তিনটা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, আমরা এটা পড়ি, তাই না? আমরা সবসময় পড়ি এই কথাটা, এই যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট বাই দা এই আমাদের পেক্টোরালিস মাইনর মাসল দিয়ে তিন ভাগে। এবং এটাও আমরা পড়ি যে ফার্স্ট পার্ট থেকে একটা ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট থেকে দুইটা ব্রাঞ্চ, থার্ড পার্ট থেকে তিনটা ব্রাঞ্চ। এই জিনিসটা যদি আমরা মুখস্থ করার সাথে সাথে এরকম একটা ছবি দেখি, লেটস সি, এই যে ফার্স্ট পার্ট থেকে একটা ব্রাঞ্চ, thoracoacromial artery, সেকেন্ড পার্ট থেকে দুইটা ব্রাঞ্চ, এই যে ফার্স্ট পার্ট থেকে হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি, এটা হলো সেকেন্ড পার্ট থেকে thoracoacromial artery, আর হচ্ছে যে এইটা যে ল্যাটারাল থোরাসিক আর্টারি, আর থার্ড পার্ট থেকে হচ্ছে anterior circumflex, posterior circumflex, আর হচ্ছে সাবস্ক্যাপুলার আর্টারি। এই যে তিনটা ব্রাঞ্চ এখান থেকে থার্ড পার্ট থেকে, এই ছবিটা যদি একবার দেখি অথবা এই নিচের ছবিটাতে দেখি, কেন ল্যাটারাল কর্ডটা ল্যাটারাল কর্ড, কেন পোস্টেরিয়র কর্ডটা পোস্টেরিয়র কর্ড, কেন মিডিয়াল কর্ডটা মিডিয়াল কর্ড, কার সাপেক্ষে, এবং এই যে বলি না আমরা ফার্স্ট পার্টের সাথে কি রিলেশন, সেকেন্ড পার্টে, থার্ড পার্টে, এরকম একটা ছবি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা সহজ হয়। এটাও ইন্দিরা বীর সিং থেকে নেয়া। বা এই যে জিনিসটা যে আমরা দেখাতে চাচ্ছি লিম্ফ্যাটিক ড্রেনেজটা, লিম্ফ্যাটিক ড্রেনেজটা আমরা বললাম anterior surface mammary gland and area above the umbilicus থেকে শুরু করে সবটা যাচ্ছে anterior group of axillary group. Almost all of the upper limbs drain into the lateral group of the axillary, and from the posterior end and the muscles of the skin and back goes to the posterior group, then all goes to the central, then apical, then ওই যে আমাদের thoracic duct হয়ে সেটা ভেনাস সিস্টেমে চলে যাচ্ছে। বাট এখানে কিছু যে আবার বাইপাস করে যাচ্ছে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে একটা সিম্পলিফাইড বাট একটা টোটাল পিকচার আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদেরকে আর কিছু না হোক একজন ছাত্র কিন্তু এই জিনিসগুলো মিলাতে পারবে যে না আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট ও লিম্বেটটাকে আপার লিম্বেটটাকে অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র গ্রুপে আর বলবে না, যখন তার মনে থাকবে যে মোস্ট অফ দ্য
lymphatics from the upper limb goes to the lateral group, and most of the lymphatics from the mammary gland actually goes to the anterior group. তার কিন্তু এই কথাটুকুই তার মনে রাখলে অনেকখানি তার ভুল কমে যাবে। এরকম আরো কিছু উদাহরণ আমি দেই, এই জায়গাটাতে আমি একটু বলি যে দেখেন মুরস ক্লিনিক্যাল অ্যানাটমিতে এই ছবিটা আছে, আমি একটু দেখাই যে বিগার পিকচার দেখার কি সুবিধা, খুলছে না কেন? আপনি একটু কাইন্ডলি দেখে নিবেন, যে যদি না খুলে আপনারা একটু কাইন্ডলি দেখে নিবেন কেন খুলছে না, খুলে তো উচিত। হ্যাঁ, এবার খুলবেন। এক সেকেন্ড প্লিজ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এই যে দেখেন আমরা অনেক সময় পেরিটোনিয়াল ডিসপোজিশন দেখি, পড়ি, বুঝি, অনেক রকম ছবি দেখি, কিন্তু এই ছবিটা দেখে কি চমৎকার কিছু জিনিস পাওয়া যাচ্ছে, চোখের সামনে ভেসে উঠছে। যে আমি একটা জিনিস একটু দেখাতে চাই, এটা আমার নিজের জীবনে ঘটেছিল, কোনো বোস্টিং এর জন্য না। আমি যখন ফার্স্ট মেডিকেল 2003 সালে চাকরি পেলাম, বিসিএস দিয়ে 21 সালে বিসিএস জয়েন করলাম। তো জয়েন করার পরে আমার কেস আরএমও এবং টিএচএনএফপিও স্যার বললেন যে নতুন ডাক্তার আসছেন, কয়দিন সামলান। আমরা এতদিন সামলেছি, যাই বাড়ি যাই। তো গেলাম, ভালো কথা। সেই দিন বা তার পর দিনই না, 2-3 দিন পরে বিকালবেলা একাই সামলাচ্ছি সারাদিন, আউটডোর ইনডোর ইমার্জেন্সি সব। তো বিকালবেলা চিৎকার আমার থেকে ডরমিটরি থেকে শুনতে পাচ্ছি, চিৎকার ইমার্জেন্সি থেকে ভেসে আসছে। দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে এক রোগী রিটেনশন অফ ইউরিন নিয়ে এসেছে, এবং ওই সাকমো এবং অন্যান্য সবাই চেষ্টা করছে এটাকে রেফার করে দিতে। আমি দেখলাম যে এই রোগীকে তো বাঁচানো যাবে না, যে অবস্থা তার। তাই আমি বললাম যে একটা ব্লাড সেট নিডল আনেন, ব্লাড সেট আনেন। আনার পরে আমি যখন দিচ্ছি, এদিকে বলে স্যার আপনি মায়ের কিন্তু একটা মাটিতে পড়বেন না, বুঝবেন কিন্তু। কারণ আমি বললাম কিচ্ছু হবে না, দেন এগুলো আমরা ওয়ার্ডে করেছি, কারণ এটা আমি তো জানি যে গ্যাপ আছে। সুপ্রাপিউবিক পাংচার করলে এটা সোজা চলে যাবে ব্লাডারে, এটা যাওয়ার কোনো চান্স নেই। যত ব্লাডার বড় হবে তত এটা সরবে, ফাঁকা হবে, আরো সুবিধা হবে কাজ করতে। তো দেয়া মাত্র ধুস করে এক ব্যাগ ভরে গেল, সেকেন্ড ব্যাগ ভরলো, দেখেন 1 লিটার অলরেডি বের হয়ে গেছে। ততক্ষণে নাক ডাকা রোগী ওটিতে ওই টেবিলের উপরে জোরসে নাক ডাকা শুরু করে দিয়েছে, একদম ঘুমিয়ে গিয়ে নাক। সে কয়েকদিন ধরে ঘুমায় না তার এই যন্ত্রণায়। আর তো বলে কি জাদু দেখালেন? আমি বললাম জাদুর কিছু না, আবার একটু পরে পড়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে যান, এখন নিতে পারবেন, জাস্ট এতটুকু আমি করে দিলাম। নিয়ে যান, একটা থার্ড ব্যাগ দিয়ে ওটা ঢুকে রেখে এইভাবেই নিয়ে চলে যান তাড়াতাড়ি সদর হাসপাতালে, ওখানে গিয়ে যা করার করেন। এই যে ব্যাপারটা দেখেন, এই ছাত্রদেরকে এগুলো আমাদেরকে দেখাতে হবে যে এগুলো ভেরি সিম্পল থিং ইফ ইউ নো দ্য অ্যানাটমি। যে এখানে আমি কোনোভাবেই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইনসার্ট করছি না, এন্টার করছি না, আই এম নট এন্টারিং ইনটু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আরো যদি আমি বড় করে দেখাই তাহলে আরো ভালো করে দেখবে ছাত্ররা। এই যে আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কখনোই ঢুকছি না, তো এই যে দিক দিয়ে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আমরা চলে যাচ্ছি ব্লাডারে। তাহলে আমাদের উদ্দেশ্যটা এটাই, ছাত্রদেরকে দেখানো, এবং এটা ধরে ধরে ছবি দেখে ধরিয়ে ধরিয়ে যদি আমরা বলতে পারি ক্লাসে, আমার মনে হয় ওরাও ইন্টারেস্টেড হবে, আর আমাদেরও মনে থাকবে এবং ওদেরও মনে থাকবে। ভালো গেল সেটা। এখন এখান থেকে বের হই কেমন করে? উঠলাম তো, বাঘের পিঠে চললাম তো এখন। আচ্ছা, তারপর আসা যাক। আমি যেটা বলি, আরেকটা কথা সবসময় আমি বিশ্বাস করি যে গুছিয়ে পড়ার মধ্যে সার্থকতা। যতটা সম্ভব গুছিয়ে প্ল্যান করে অল্প কথায় পড়া। যেমন দেখেন এইটা আমরা সবসময় পড়ি, অরিজিনেটিং ফ্রম দ্য হিউমেরাস, গা 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 করে মুখস্থ করি ছাত্ররা, আমিও করেছি, আমরা সবাই করি। কিন্তু আমি যদি জেনে নেই যে আমার 8টা মাসল অরিজিনেট করে হিউমেরাস থেকে, 8টা বলতে 2টা আবার কমন এক্সটেন্সর এন্ড কমন ফ্লেক্সর অরিজিন আছে, স্টিল 8টা ব্রেকিয়ালিস, এই যে 8টা মাসল আছে। হ্যাঁ, এখন কিন্তু আমি জানলাম 8টা যেহেতু আছে, আমি চেষ্টা করলে দেখে 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 সহজেই মনে থাকবে। ঠিক এইভাবে আমি যদি এটা ইন্দাবির সিং এইভাবেই দেয়া আছে, আবার ইন্দাবির সিং এইভাবে দেয়া আছে, ইনসার্টেড ইন হিউমারাস 9টা মাসল, একদম এইভাবেই দেওয়া আছে। 9টা মাসল কি কি আছে দেখেন, এই যে এই 9টা মাসল একদম ইনসার্টেড হচ্ছে। কে এখন দেখেন যে এটা বইতে কিভাবে লেখা আছে, এই দেখেন অ্যাটাচমেন্টস টু দ্য হিউমেরাস। এই দেখেন আমি যে বলেছি কথাটা একদম সিরিয়ালে দেওয়া আছে, দ্য মাসল অ্যাটাচ টু দ্য হিউমেরাস, এই যে ইনসার্টেড করে দেওয়া আছে। আরো ভালো আছে এইখানে, এই যে দ্য মাসলস ইনসার্টেড ইনটু দ্য আলনা, একদম নাম দিয়ে বলেছে আলনা ইনসার্ট কি হচ্ছে, অরিজিন কি করেছে, এইভাবে দেওয়া আছে। সুতরাং আমরা যদি আমাদের ছাত্রদেরকে এই ধরনের ম্যাটেরিয়ালের সাথে ইন্ট্রোডিউস করে দিই, যে দেখো এইভাবে পড়ার সুবিধাটা কি, আমার ইনফরমেশনটা গ্রুপ আকারে থাকছে, এবং আমি কিন্তু গ্রুপ ওয়াইজ আমি মনে রাখতে পারছি।
কোনগুলো অরিজিন কোনগুলো ইনসার্শন এগুলা প্যাচ খেয়ে না যাচ্ছে না। এবং অরিজিন ইনসার্শন তো বোঝা দরকার, অ্যাটাচমেন্ট বুঝে কি হবে, শুধু অ্যাটাচড হয় এটা বুঝে কি হবে, অরিজিন এবং ইনসার্শন বোঝার মধ্যে তো একটা গুরুত্ব আছে, তাই না? যে আমি তখন বুঝতে পারবো যে এইটা কোন দিক থেকে কাজ করছে, কোন এন্ডটা নড়বে বেশি, কারণ আমরা জানি which one is the more mobile, that is the attachment মানে অরিজিন ইনসার্শন, and which one is the less mobile part of the muscle, that is the origin. সুতরাং আমরা কিন্তু এইখানে আমরা একটা কোরিলেট করানোর সুযোগ পাচ্ছি। এটা গেল, আমি খুব দ্রুত আগাচ্ছি কারণ অনেক কথা বলার আছে। এই যে দেখেন একটা ছবি, এটা দেখেন কি চমৎকার একটা ছবি, এটাও ইন্দাবীর সিং থেকে না। এই যে এখান থেকে দেখাচ্ছে নার্ভ ওয়াইজ কোন নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই দিচ্ছে সেটা। আর এই ছবিটা একটু ভালো করে খেয়াল করি, এইটা হচ্ছে দেখেন যে মাসকুলোকিডিনিয়াস নার্ভ, আমি এই ছবি থেকে দেখতে পাচ্ছি তিনটা মাসেলকে সে সাপ্লাই দিচ্ছে, ব্যাসিস ব্রেকিয়াই, কোরাকোব্রেকিয়ালিস এন্ড ব্রেকিয়ালিস। এবং রেডিয়াল নার্ভ সেও দিচ্ছে ব্রেকিয়ালিসকে, সাথে দিচ্ছে ট্রাইসেপসকে এখানে, তারপর নিচে নামছে কিন্তু আর্মে। এই যে তাহলে আমরা দেখেন থেকে এই তথ্যটাও পাচ্ছি, ব্রেকিয়ালিস হচ্ছে ডুয়াল সাপ্লাই, মাসকুলারিটিস এবং হচ্ছে যে ব্রেকিয়ালিস থেকে দুইটা থেকেই পাচ্ছে, ঠিক একইভাবে নামেন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক অফ দ্য ফোর আর্মে দিচ্ছে সে এই কটা ব্রাঞ্চ। এটা দেওয়ার পরে এটা খুব ডিস্টার্ব করছে, আমরা এখানে চলে যাই। এই যে ব্যাক অফ দ্য ফোর আর্মে সে দিচ্ছে, কিন্তু ব্যাক অফ দ্য ফ্রন্টে কোনো দিচ্ছে না, ব্যাক অফ দ্য আর্মে দিয়ে সে চলে আসলো। এবং এটা আবার দুইটা ব্রাঞ্চ আছে, ডিপ ব্রাঞ্চ এবং সুপারফিশিয়াল ব্রাঞ্চ, সে কোনটাকে দিচ্ছে, সুপারফিশিয়াল ব্রাঞ্চ চলে যাচ্ছে, ডিপ ব্রাঞ্চ দেখলে দিচ্ছে। একইভাবে আসেন এই যেটা, এটা হচ্ছে গিয়ে মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ দিচ্ছে ফ্রন্ট অফ দ্য ফোর মাসেল গুলোকে দিচ্ছে, সাথে থেনার মাসেলকে দিচ্ছে এবং লিম্ব্রিক্যাল 1-2 কে দিচ্ছে। এই ছবিটা থেকে আমরা একদম পরিষ্কার বুঝতে পারছি একসাথে সব। আল্লাহ নার্ভ দিচ্ছে লিম্ব্রিক্যাল 3-4, তারপরে হচ্ছে কি এখানে এই থেনার মাসেলের মধ্যে দিচ্ছে। এবং এখানে দেখেন অপোনেন্স পলিসিসটা মেইনলি হচ্ছে গিয়ে ফ্রম দ্য মিডিয়ান নার্ভ, কিন্তু সামটাইমস ফ্রম দ্য এই যে আল্লাহ নার্ভ, সে ডট দিয়ে দেখিয়ে দিয়েছে। কত তথ্য একটা ছবির মধ্যে। এবং ইন্ট্রোরেশিয়া, all ইন্ট্রোরেশিয়া সাপ্লাইড বাই দ্য আলনার নার্ভ এন্ড হাইপোথিনার মাসলস গুলো দিচ্ছে। এই যে একটা ছবি যদি আমরা ছাত্রদেরকে দিতে পারি এবং এটা যদি এটা কয়েকবার চর্চা করে, তাহলে আমার বিশ্বাস অ্যাটলিস্ট তোমার মেজর কোনো মিস্টেক করবে না। এই যে এটাও ইন্দাবীর সিং থেকে নেয়া, যে এরকম সামারাইজড ছবি কিন্তু ইন্দাবীর সিং ছাড়া আমি আর কোথাও দেখিনি। খুব চমৎকার অনেক তথ্য কিন্তু আছে দেখেন এই একটা ছবির মধ্যে, কোথায় ডুয়াল সাপ্লাই, কোনটা অকেশনাল সাপ্লাই, কোনটা কোন গ্রুপকে ধরে দিচ্ছে এবং কোন ব্রাঞ্চ থেকে দিচ্ছে, সব তথ্য একসাথে আছে। আচ্ছা, এবার আমি যেটা বলি যে ম্যাচ প্রিন্সিপাল ডিউরিং স্টাডি এন্ড ট্রাই টু ফাইন্ড ওয়ান। যেমন এই যে এই ছবিটা একটুখানি কাইন্ডলি দেখেন, এবং আমার ছাত্ররা যারা আছো তারা, আমরা যারা ডাক্তার মানে টিচার, আমরা তো জানি জিনিসটা কি বোঝাতে চাচ্ছে, তোমরাও দেখো এখানে কি প্রিন্সিপাল আমরা দেখতে পাচ্ছি। কেউ কি বলবে, যারা যদি কেউ স্টুডেন্ট থাকো, কেউ কি বলবে যে এটা কি প্রিন্সিপাল আমরা বুঝতে পারছি এখান থেকে? এনিওয়ান প্লিজ, আমরা ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে চাচ্ছি, যদি সুযোগ থাকে কথা বলার। কোন প্রিন্সিপাল কি মনে পড়ছে এই ছবিটা দেখে? আচ্ছা আমি বলি, এই দেখো এখানে, এটা প্রথমে একটা কথা বলি, আমি তোমাদেরকে মানে এনকারেজ করার জন্যই ছবিটা বলছি। এটা কিন্তু একজন মেডিকেল স্টুডেন্টের আঁকা ছবি। হ্যাঁ বলো, কে যেন কথা বলতে চাচ্ছেন প্লিজ। হ্যাঁ, এটা প্রিন্সিপালটা কি এখানে? এখানে এটা কিন্তু মেডিকেল স্টুডেন্ট দুইজন, ইন্ডিয়ার কর্ণাটকের দুইজন মেডিকেল স্টুডেন্টের হিস্টোলজি খাতার ছবি। এবং ওরা এত বিখ্যাত স্টুডেন্ট যে ওদের বইগুলা পরে জেপি ব্রাদার্স ইন্টারন্যাশনাল পাবলিকেশন হিসেবে অলরেডি, ওরা যখন থার্ড ইয়ারে পড়ে তখন তো ওদের ইন্টারন্যাশনাল বই হয়ে গেছে। জেপি ব্রাদার্স তাদের এই বই নিয়ে অ্যাস্টেরিয়ন নামে একটা বই ছাপিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করেন কি যত্ন করে আঁকা ছবি, প্রত্যেকটা নিউক্লিয়াসের পজিশন দেখেন এবং দেখেন শেপ দেখেন এবং তার লোকেশন দেখেন, স্মুথ মাসলগুলো আঁকা দেখেন। হ্যাঁ, এগুলো দেখলেই তো বোঝা যায় যত্ন করে পড়াশোনা কাকে বলে। প্রত্যেকটা সেল শেপ দেখি আমরা, এগুলোতে কি প্রিন্সিপালটা এসেছে। এখানে একটা প্রিন্সিপাল, তিনটা প্রিন্সিপাল অ্যাকচুয়ালি আছে, মানে দুইটা মেইন। এক নাম্বার হচ্ছে দ্য শেপ অফ দ্য সেল, দ্য শেপ অফ দ্য সেল resembles the shape of the nucleus, বা shape of the nucleus resembles the, আমি একটু যদি যাই এখানে, এই যে আমি আঁকি, দেখেন এই যে আমরা যদি তিনটা কলামনার সেল আঁকি, আমি জাস্ট এই একে অভ্যস্ত না অ্যাকচুয়ালি,
এই জন্য একটু অসুবিধাই হচ্ছে, স্টিল আমরা চেষ্টা করি আঁকার জন্য। আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হয়ে যাবো ইনশাল্লাহ। এই যে আমরা আঁকলাম, এখানে কি প্রিন্সিপাল? নাম্বার 1 প্রিন্সিপাল হচ্ছে দ্য শেপ অফ দ্য সেল রিজেম্বলস দ্য শেপ অফ দ্য নিউক্লিয়াস। এই যে সেলটাও কলামনার, নিউক্লিয়াসটাও কলামনার। এটা 2 নাম্বার হচ্ছে প্রিন্সিপালটা কি? 2 নাম্বার প্রিন্সিপাল হচ্ছে the long axis of the cell is parallel to the long axis of the nucleus. প্যারালাল, দেখেন প্যারালাল লং এক্সিস অফ, এটা তো এরকম হতে পারতো, শেপ মিলতে পারতো, কিন্তু এরকমও তো হতে পারতো, পারপেন্ডিকুলারও তো হতে পারতো। না, হতে পারবে না, কারণ দ্বিতীয় রুল বলছে লং এক্সিস অফ দ্য সেল ইজ প্যারালাল টু দ্য লং এক্সিস অফ দ্য নিউক্লিয়াস। আর 3 নাম্বার স্পেশালি ফর দ্য columnar cell, the nucleus is basally located. Due to what? Due to the pressure of the secretory granules and materials on the top of the cell, on the top part of the cell. এই 3টা প্রিন্সিপাল দিয়ে কিন্তু আমরা দেখেন কি চমৎকার ভাবে এই ছবিটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। তাহলে আমরা আবার ফিরে আসি প্রেজেন্টেশনে, ছবিটাতে দেখি আমরা আবার। এই যে দেখেন, ও কিন্তু তাই করেছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের কলামনার সিলিন্ড্রিক্যাল করেছে এবং বেজালি প্লেসড করেছে এবং উপর দিয়ে যে খালি জায়গা রেখেছে। তা এই যে এইভাবে যদি আমরা ছাত্রদেরকে ধরে ধরে বলি এবং আমরা নিজেরাও যদি প্র্যাকটিস করি, প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি কখনোই ভুল আঁকবো না, কখনোই আমার আঁকাটা ভুল হবে না এবং জিনিসগুলা ক্লিয়ার হবে ছাত্রদের কাছে। এবং ছাত্ররা যারা আছো তারাও কিন্তু জিনিসটা এইভাবেই দেখবে প্রিন্সিপালটা। আচ্ছা গেল, এবার আসি ইউজ মোর এন্ড মোর সেন্সেস। এটা বলা, এটার কোনো বলার অপেক্ষা রাখি না। যত বেশি বলবো কাউকে, যত বেশি লিখবো আঁকবো পড়ার সময়, তত বেশিটা আমার কাজে লাগবে। এখানে আমি একটা কথা বলি, এই যে আমাদের মেডিকেল কলেজ থেকে পাশ করে গেছেন লোটে শেরিং, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করে FCPS করে উনি প্রধানমন্ত্রী এখন ভুটানের। ওই লোটে শেরিং যখন এসেছিলেন উনি বলেছিলেন একটা কথা, যে আমি তো 5 বার পড়া হয়ে যায় আমার, আমি আগেই দিন জেনে যাই পরদিন কি লেকচার হবে, সেটা একবার পড়ে আসি, ক্লাসে একবার শুনি, তারপর ক্লাস শেষে 5 বার বা 4 বার আর কি, ক্লাস শেষে একজনকে আমি জোর করে বসে শুনাই, ভাই শোন, তাকে আমি একবার শুনাই এবং রুমে গিয়ে আমি আরেকবার পড়ি। তাহলে আমার 24 ঘন্টার মধ্যে একটা জিনিস 4 বার পড়া হয়ে গেলে আর কি পড়ার দরকার পড়ে, এবং কষ্ট করতে হয় না খুব একটা। এই টেকনিকটা কাজে লাগালে, তাহলে বলার অভ্যাসটা যদি আমাদের থাকে এবং লেখালেখি এবং আঁকা, যেখানে আঁকা দরকার চট করে আমার হাতে সবসময় একটা থাকতেই হবে, তা নাহলে আমি কেন রানবি পড়ছি, পড়বো আঁকবো, প্রয়োজনে যে জিনিসটা মনে থাকে সেটা লিখবো। যত বেশি আমি ইন্দ্রিয় কাজে লাগাবো, ইউজ সেন্স আমি কাজে লাগাবো, তত বেশি। বিশেষ করে বলার অভ্যাসটা খুব জরুরি, তাহলে অ্যানাটমি খুব মনে থাকে। এবং ডিজিটাল হওয়ার জন্য আমি ছাত্রদেরকে খুব উৎসাহ দিই, নিজেও আমি ডিজিটাল হওয়ার চেষ্টা করছি, যদি আমার দ্বারা হচ্ছে না, এখনো পারি না সবকিছু, কিন্তু এই যে দেখা যাক ডিজিটাল একটা কন্টেন্ট আমি দেখাই। এই যে লিপিনকন উইলিয়ামস, এটা হচ্ছে কি অকল্যান্ডস অ্যাটলাস, এটার আমরা and the United States Surgical Corporation. Ramus major is a powerful adductor of the humerus. Acting through the humerus, it's also a powerful depressor of the scapula, powerful enough to overcome the whole weight of the body, as in doing a push-up. Last of all, here's the deltoid muscle. It completely surrounds the shoulder joint, from the front to the back. It arises from the spine of the scapula, from the acromion, and from the lateral third of the clavicle. It's inserted here on the deltoid tuberosity of the humerus. The deltoid muscle has multiple functions. It's almost like 3 different muscles. Its anterior part is a powerful flexor. Its posterior part is a powerful extensor. And its lateral part is a powerful abductor. Now that we've seen all the muscles which act on এটা একটু দেখলাম, আরেকটা দেখি আমরা ভিডিও, একটু আমি লোভ সামলাতে পারছি না দেখানোর। কততে আছে 1.5। আমি নিজেও কখনো বুঝি নাই যে কেন শুরু হয় সমস্ত কিছু বাইরে, বাইলেমিনার আর ট্রাইলেমিনার জাম ডিস্ক থেকে
কেমন করে আমাদের এই যে সবকিছু ভিতরে চলে যায়, শরীরের ভিতরে চলে যায়, এই জিনিসটা আমি অনেক দিন, এই যে কমিউনিকেশন বিটুইন দ্য এক্সট্রাএমব্রিয়নিক সিলম, এইটা গেল। তারপরে আমরা যেটা দেখাতে চাচ্ছি যে ট্রান্সভার্স ফোল্ডিং এর কি উপকারিতা এবং ক্রেনিওকর্ডাল ফোল্ডিং এর কি চেঞ্জ ঘটে আমাদের যে এমব্রিয়নিক ডিস্ক, সেটা কি ঘটনা। এটাতে কোনো সাউন্ড নাই, আমরা দেখি এই যে দেখা যাচ্ছে এমনিওটিক ক্যাভিটি, ফিওরিনিক ক্যাভিটি, তারপরে এই যে এটা যে একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। তারপর কি হচ্ছে, এটা ফোল্ডিং এ, যে ট্রান্সভার্স ফোল্ডিং এর জন্য এটা আগিয়ে যাচ্ছে, আমরা জাস্ট ফলো করি ছবিটাকে। তারপর সেটা আরো আগাচ্ছে, আরো আগালো, আরো আগাচ্ছে, তারপরে এই যে আরো ট্রান্সভার্স ফোল্ডিং হচ্ছে, ধীরে ধীরে ইনভেজিনেট করে চলে যাচ্ছে। যেটা বাইরে ছিল আমাদের, কিন্তু গাট পুরোটাই বাইরে ছিল, বডি ক্যাভিটির বাইরে ছিল, সেটা ধীরে ধীরে ঢুকে গেল। এরপর আরো যখন ফোল্ডিং হবে, ফাইনালি কি হবে আমরা দৃশ্যটা দেখি, এই যে আমাদের গাট এখন ভিতরে চলে গেল, দুইটা এন্ড মিলে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের এখন গাট। ওরাই দেখাবে এমব্রিয়নিক ক্যাভিটি, ইন্ট্রাএমব্রিয়নিক ক্যাভিটি, ডর্সাল এওর্টা, মেসোডার্ম। এই যে ব্যাপারটা, আমি যদি বলি যে আমার অনেক কষ্ট কমে গিয়েছিল এই একটা ভিডিও দেখে। আমি যখন এমফিলে আসি তখন আমি এই ভিডিওটা খুঁজে পেয়েছিলাম, তার আগ পর্যন্ত আমি এগুলো খুঁজে পাইনি। আমার আন্ডারগ্রেডে আমি এই ভিডিওগুলো খুঁজে পাইনি, তখন সুযোগও ছিল না। কিন্তু পোস্ট গ্রেডে এসে আমি এই ভিডিওগুলো বারবার দেখতাম। আমি আমার কথা বলি, আমি যেহেতু বলেছি এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আমি শেয়ার করছি। এই ভিডিও নিয়ে আমি পড়ে থাকতাম, ভিডিও দেখে দেখে আমি কিন্তু অনেক কিছু পড়েছি, কারণ আমার মনে হচ্ছে যে এটা আমার পক্ষে তৈরি করা সম্ভব না। এটা কেউ একজন তৈরি করে দিলে আমি তখন দ্রুত বুঝতে পারবো জিনিসটা কি, এবং এটা কোনোদিন বই পড়েও ভিজুয়ালাইজ করা সম্ভব না। এই ভিডিওটা দেখলে যা বোঝা যায় 3D দিয়ে, সেই হিসেবেই কথাটা বলা যে ই লার্নিং ম্যাটেরিয়াল এখন চারদিকে, যা আমরা অডিও চাই অডিও পাবো, ভিডিও চাই ভিডিও পাবো, সবকিছু। যেমন এই যে লাস্ট কথাটা আমি যেটা বলি যে কোথায় কাজে লাগবে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো আমি যদি মনে রাখি, তাহলে কিন্তু আমার জন্য সবচেয়ে সোজা যে এটা আমাকে পড়তে হবে ভালো করে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি সবসময় বলি ক্লাসে জিনিসটাকে, যে এটা মজা করেই বলা, এই যে আলনার নার্ভ ইনজুরি। নিশ্চয়ই আমি আশা করব না আমার রোগী এসে বললো ডাক্তার সাহেব আমার আলনার নার্ভ ইনজুরি হয়েছে, কিংবা আমার রেডিয়াল নার্ভ ইনজুরি হয়েছে, এরকম করে নিশ্চয়ই রোগীরা এসে বলবে না। ও নিয়ে আসবে এই ক্ল হ্যান্ড, ও নিয়ে আসবে এখানে আমার সেন্স পাচ্ছি না। আমাকে কিন্তু কোরিলেট করে বের করতে হবে যে আচ্ছা তাহলে এটা এই ঘটনা। আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন। কিন্তু আমরা যদি এই জিনিসটাকে জোর দিয়ে পড়ি পড়ার সময় যে না এটা আমার কাজে লাগবে, ক্লিনিক্যাল লাইফে এটা আমার কাজে লাগবে, তখন কিন্তু এটা আমার মনেও থাকবে ভালো, এবং এটা আমি কোরিলেট করতেও পারবো ভালো। আমি আর ডিটেলসে গেলাম না, সময় বোধহয় আমি বেশি নিয়ে ফেলছি, সেজন্য লাস্টে আমি যে কথাটা বলবো যে সেটা হচ্ছে তিনটা কথা ভিজুয়ালাইজ করা। সবকিছুকে যদি আমি তিনটা কথায় প্রকাশ করতে চাই, সামরাইজ করা এবং মেমোরাইজ করা। এটা আমার কথা হচ্ছে, মেমোরাইজ করতে কোনো লজ্জা পাওয়া উচিত না। অনেকেই বলে ডাক্তাররা হচ্ছে গিয়ে খালি গাধার মতো মুখস্থ করে, ভুল কথা। ডাক্তাররা কখনো গাধার মতো মুখস্থ করে না, গরুর মতো মুখস্থ করে না। যে ডাক্তার গরুর মতো মুখস্থ করে সে গরুর ডাক্তারও ভালো হতে পারবে না, মানুষের ডাক্তার তো দূরে থাক। ডাক্তারকে ভিজুয়ালাইজ করতে হবে, সামরাইজ করতে হবে, মেমোরাইজ করতে হবে, কারণ আপনার মুহূর্তের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে। এটা কোনো পদ্মা সেতু বানানো না। পদ্মা সেতুতে যদি ভুলও হতো, এই যে যেমন মেট্রো রেলে ভুল হয়েছে, কি হয়েছে, বা এই যে ইয়েতে ভুল হয়েছে, প্রথমে কি করা যায়, ভেরি সিম্পল, আরেকবার গিয়ে সেটাকে একটু কারেকশন করে নিলেই হচ্ছে। তার জন্য হয়তো কিছু হবে না, কিন্তু ওই মুহূর্তে তো মানুষটা মরে যাচ্ছে না। সুতরাং আমি ডাক্তার, আমাকে মেমোরাইজ করতে কোনো লজ্জা পাওয়া উচিত না, কিন্তু তার আগে আমার এই দুইটা স্টেপ অবশ্যই ফলো করা উচিত। ভিজুয়ালাইজ করার জন্য আমাকে যা যা করা দরকার, ভালো ভালো বইগুলো দেখা দরকার, সামরাইজ করে ভালো বই থেকেই আমাকে নেয়া, এবং ফাইনালি মেমোরাইজ করা। আমি মনে করি যে এটা আমাদের এই লজ্জাটা থেকে বেরো এসে, যে যখন বলে তোরা মুখস্থ করিস বেশি, আমি বলি যে হ্যাঁ মুখস্থ তো করতেই হবে, কারণ আমার হাতে সময় নেই। মিলি সেকেন্ডের মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে, রোগীটাকে আমি অপারেশন করবো কি করবো না, কতটুকু কাটবো না, এবং মাইক্রো মিলিমিটার দিয়ে আমাকে মাইক্রো সার্জারি গুলা করতে হয়। সুতরাং আই মাস্ট বি কেয়ারফুল, আই মাস্ট মেমোরাইজ অল দ্য ফ্যাক্টস ইন মাই মাইন্ড, এটা আমার থাকতে হবে। তো আজকে আমি এইটুকুই বলে শেষ করছি, যে আমার যারা ছাত্র তাদেরকে তো থ্যাঙ্কস জানাচ্ছি, আর যারা সঙ্গে ছিলেন তাদেরকেও আমি শেয়ার করতে পারলাম বলে আমার খুব ভালো লাগছে। এরপর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারাও শেয়ার করতে পারেন, যে আর কিছু যদি যোগ করা যায়, যে আর কোনো পয়েন্ট যদি বাদ পড়ে থাকে। এটা যেহেতু আমাদের ইন্টারেক্টিভ শেয়ারিং, আপনারা যে কেউ ফিল ফ্রি টু টেক পার্ট, আপনারা যোগদান করতে পারেন।
যে আর তা না হলে আমরা আজকের জন্য শেষ করি। কিন্তু আমার এই কয়েকটা টেকনিক আমি নিজে ফিল করি, যেগুলো আমি নিজে সবসময় আমি ইউজ করেছি, যার জন্য আমি এগুলো আমার ছাত্রদের সাথে শেয়ার করলাম বা সবার সাথে শেয়ার করলাম। তো কেউ কিছু কি বলবেন? তা না হলে আজকের জন্য শেষ করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।